বহুকাল থেকে আমরা একটা কথা শুনে আসছি যে মানুষ যা পোঁতে সেটারই ফসল কাটে। এর মানে হলো এটা যে কর্ম ঘুরে ফিরে আবার ফিরে আসে, আর প্রত্যেক কর্মের মূলধন আর সুদ সব পায়ে পায়ে জমা করে। বহু বছর আগে থেকে থাকা দিল্লির অমিতকে বেঙ্গালোরের এক আইটি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরি দিয়েছে। আর সেই কারণেই অমিত নিজের পরিবারের সাথে দিল্লি থেকে ব্যাঙ্গালোরে শিফট হচ্ছে। কিন্তু ও জানে না যে ওর পরিবারের কর্ম ওদের থেকে কি কি নিতে আসছে, যেখানে হবে মৃত্যুর খুনি খেলা। শিল্পা, মনে করে অ্যালার্ম লাগিয়ে নিও, এরকম না হয়ে যায় যে আমরা ঘুমিয়ে থাকবো আর স্টেশন চলে যাবে। ডোন্ট ওয়ারি বাবা, তোমার মেয়ে তোমার এই কাজটা আধ ঘন্টা আগেই করে দিয়েছে। গুনে গুনে 4টে অ্যালার্ম লাগিয়েছি। থ্যাংক ইউ আকৃতি, শুধু তুই আমার সব কাজ ঠিকভাবে করে দিস। তোর মায়ের ভরসায় যদি কোনো কাজ ছেড়ে দিই তাহলে বুঝে নিবি উল্টে কাজ বেড়ে গেছে। একটু বেশি হয়ে গেল নাকি অমিত? গুড নাইট। তোমার কাছে জল আছে? কে তুমি ভাই? রক্ত 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 রক্ত। অমিত, কি হলো? রক্ত বাবা, রক্ত, তুমি ঠিক আছো? রক্ত 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 রক্ত। বাবা, বাবা চোখ খোলো বাবা, কি হয়েছে? অমিত, কোথায় রক্ত? রক্ত রক্ত। অমিত চোখ খোলো, অমিত। শিল্পা, আকৃতি, এখানে এখানে একটা মেয়ে ছিল। ও ও ও আমার গায়ে রক্তের বমি করেছিল। রক্ত বমি? কিন্তু এখানে তো কেউই নেই। মনে হচ্ছে দাদা কোনো খারাপ স্বপ্ন দেখে ফেলেছে। এনাকে জল খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, নাও জল খাও। খুব খুব মারাত্মক স্বপ্ন ছিল। স্বপ্নের আর কি দাদা, কখনো হাসায় তো কখনো ভয় দেখায়। তুমি কে? আমার নাম কাল। পরের স্টেশনে নেমে পড়ব, পার্সির কেরে জাংশন। কিছু লোকের সাথে দেখা করার আছে ওখানে। আর আপনি কোথায় নামবেন? আমরা কুমাতুরু স্টেশনে নামবো। আমার স্টেশন থেকে পরের স্টেশনটাই, কিন্তু সামলে ওখানে এক ডাইনি ভূতের বাস রয়েছে। কেউ যদি কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাদেরকে ছাড়ে না। আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা কখনো কারুর কিচ্ছু খারাপ করিনি। আমার স্টেশন এসে গেছে, তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই লোকটা কেমন যেন অদ্ভুত মনে হলো আমার। অজানা লোকেদের কথা অদ্ভুত লাগাটা সাধারণ ব্যাপার বাবা। তাহলে হয়ে যা খাই ফাই। অমিত আর ওর পরিবার তাদের হাসিতে ক্ষণিকের মধ্যে সব ভুলে গেল, কিন্তু অমিতের কপালে চিন্তার দাগগুলো দেখা যেতে শুরু হয়ে গেছিল। কিন্তু ওর চিন্তার থেকে বেশি ওকে স্টেশনের দিকে বেশি ধ্যান দেওয়ার ছিল, যেখানে ওদের নামার কথা ছিল। তুমাকুরু স্টেশন আসা মাত্রই 3 জন নেমে পড়ল। স্টেশনে ওদের 3 জন ছাড়া আর কেউই নামেনি। ওদের নামা মাত্রই ট্রেন আবার ছেড়ে দিল। 3 জন এবার স্টেশন থেকে যাবে যাবে করছিল, তখনই আকৃতির চোখ স্টেশনের এক কোণে এক লাইটের ওপর পড়ে যায়, যেখানে লাইট নেভা মাত্রই একটা সাদা কাপড় পরে মেয়েকে দেখা যাচ্ছিল। ওকে দেখে আকৃতির ট্রেনের ওই অজানা লোকটার কথাগুলো মনে পড়ে গেল। ওখানে এক ডাইনি ভূতের ছায়া প্রায় দিনই দেখতে পাওয়া যায়। যদি কেউ কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাকে একদম ছাড়ে না। বাবা,
বাবা দেখো ওখানে কেউ দাঁড়িয়ে আছে। কোথায় আকৃতি? ওই যে বাবা, দেখো না, ওই যে ও ওখানেই দাঁড়িয়ে আছে। চলে যাও এখান থেকে, চলে যাও, আমার কাছে আসবে না বাবা, আমার কাছে আসবে না। আকৃতি শোনো, দাঁড়াও আকৃতি। আকৃতি, আকৃতি কি হয়েছে তোর? দাঁড়া। ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাকে বাবা। হে ভগবান, আকৃতি হাওয়ায়। অমিত, কোথাও কোথাও এর পেছনে ডাইনি ভূতের বাস সত্যি নয় তো? শিল্পার কথা শুনে অমিত চিন্তায় পড়ে গেছিল। ও কিছুই বুঝতে পারছিল না যে আসলে এসব কি হচ্ছে। শিল্পার নিজের প্রশ্নের থেকে বেশি চিন্তা ওর মেয়ের জন্য হচ্ছিল। সেই জন্য ও অমিতের উত্তরের আগেই ও আকৃতিকে বাঁচানোর জন্য ওই দিকে দৌড়ে গেল। আকৃতি, আকৃতি। তখনই ওখান থেকে আরেকটা ট্রেন ক্রস করলো। ওই ট্রেনের দরজায় কাল দাঁড়িয়েছিল। অমিত ওকে যেতে দেখতে পেল। কাল হেসে যাচ্ছিল। এইসব দেখে অমিতের শ্বাস ফুলে যাচ্ছিল। ও শিল্পার পেছনে দৌড়তে লাগলো। শিল্পা, শিল্পা থামো। কে তুমি? আর আমার সাথে সব কেন করছো? প্লিজ, তুমি তুমি যেই হও না কেন আমার মেয়েকে ছেড়ে দাও। তুমি তুমি আমাদের সঙ্গে এরকম কেন করছো? আমরা তোমার কি কি ক্ষতি করেছি? প্লিজ, প্লিজ ছেড়ে দাও আমার মেয়েকে। যদি তুমি চাও যে আমি তোমার মেয়েকে ছেড়ে দিই তাহলে সত্যি বল। সত্যি? কেমন সত্যি? আমার সত্যি। আরতি, চলো, মনে তো পড়েছে। এবার সত্যিটা বল, না হলে তোর মেয়ে মরে যাবে। না না না, আমার মেয়েকে কিচ্ছু করো না। আমি তো যা জিজ্ঞেস করছি ওকে সব বলে দাও প্লিজ। নাহলে নাহলে আমাদের মেয়ে, প্লিজ বলে দাও অমিত। আজ থেকে 25 বছর আগে এই স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে একটা কোম্পানি খুলেছিল। সেই কোম্পানিতেই আরতি খুব ভালো জব পেয়ে গেছিল। আমার মনে হলো যদি ও জব করতে লেগে যায় তাহলে আমার থেকে দূরে চলে যাবে। আরতি প্লিজ শোনো তো, কেন করতে চাও তুমি এই জব? আর আমি আছি তো কাজ করার জন্য। ছেড়ে দাও এই জবটা আর আমার সঙ্গে পালিয়ে চলো। অমিত প্লিজ, তুমি চলে যাও এখান থেকে। আর এই জবটা আমি নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য করতে চাই, তোমার জন্য নয়। আমি তোমাকে কতবার বলেছি যে আমরা শুধুমাত্র বন্ধু। সেজন্য প্লিজ আমার পিছু করা বন্ধ করো। আর এই বিয়ের ইচ্ছেটাকে নিজের মন থেকে বের করে দাও প্লিজ। যদি তুই আমার না হতে পারিস তাহলে তুইও নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবি না। আমি আরতিকে অ্যাসিড ছুঁড়ে মেরে দিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে আমি পুলিশের হাত থেকে বেঁচে গেছি। আর একদিন আমি এই শহর ছেড়ে দিল্লি শিফট হয়ে গেলাম। কিন্তু এই জায়গা আমাকে আবার সেখানেই নিয়ে এলো। আমাকে ক্ষমা করে দাও আরতি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করলাম। তুমি তো একে ক্ষমা করে দিলে আরতি, কিন্তু আমরা একে ক্ষমা করতে পারবো না। চলো আকৃতি। শিল্পা, আকৃতি প্লিজ আমার কথা তো শোনো। শিল্পা। কিন্তু শিল্পা আর আকৃতি অমিতের কথা শুনল না। তখনই অপোজিট ডাইরেকশন থেকে একটা ট্রেন চলে আসে, যে কাল অমিতের বগিতে ছিল আর অন্য ট্রেনের দরজাতেও ছিল। সেই কাল এই ট্রেনের ইঞ্জিনের ড্রাইভারের সঙ্গে দাঁড়িয়েছিল। অমিত নিজের দিকে ওই ট্রেনটাকে আসতে দেখে আর নিজের গিল্ড থেকে চিরকালের জন্য পিছু ছাড়ানোর জন্য ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আর কালের ট্রেন ওকে নিজের সঙ্গে নিয়ে গেল। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। মানুষ যা ইচ্ছে করুক না কেন, খারাপ কর্মের ফল তাকে এক না একদিন ভোগ করতেই হয়।
যদি আপনার মনে হয় যে আপনি লুকিয়ে বেরিয়ে খারাপ কাজ করে বেঁচে যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কাল চিরকাল থেকে আমাদের সাথে সাথে চলে। ভাই, তোরা কি জানিস আমার মাথায় একটা দারুণ গল্প ঘুরে বেড়াচ্ছে, শোনাবো নাকি? মনে হচ্ছে তোর একটু বেশি হয়ে গেছে। না 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 ভাই, তোর দিব্যি কিচ্ছু হয়নি আমার। আর এখনো তো একটাই বোতল খেয়েছি। তোর ভাই তো একবারে 10টাও শেষ করতে পারে। হ্যাঁ, তোরা শুধু এবার আমার গল্পটা শুনে নে। ভাই, তোর কাছে হাত জড়ো করছি, তুই কিচ্ছু বলিস না। তুই একটু চুপ কর আর পরের বোতলটা খোল। তোর এই বাজে গল্প শুনে আমার মাথা আমি খারাপ করতে চাই না। আরে গল্প তো আমাদের এই সবার ভাই মোহিত ভাই ভেবে রেখেছে। যখন সেটা হবে না, বাহুবলীর রেকর্ডও ভেঙে দেবে। এইভাবে ফিল্ম তৈরি হয় নাকি? আরে বাবা, হিরো হিরোইনও তো লাগবে, টাকা লাগাবে এরকম প্রডিউসারও তো চাই। আরে শোন, আমার নাম মোহিত রে। প্রডিউসার তো এমনি জোগাড় করে ফেলবো। আর হিরো হিরোইনের ব্যাপারটা, হিরো নিয়ে নেবো যে কাউকে। আর হিরোইন তো আমাদের প্রিয়াই হবে। ও শিট, প্রিয়ার কথা বলতে মনে পড়লো, ও তো আমাকে আজ ওর বাড়িতে ডেকেছিল। আমি যাচ্ছি, এর পরেরটা তোরা দুজনে দেখে নে। বাহ গুরু বাহ, প্রিয়ার কথা মনে হতেই আমরা বন্ধুরা পর হয়ে গেলাম। আরে ভাই, সুন্দরী মেয়েরা এরকমই হয়ে থাকে। আর সেই চক্করে ভালো বন্ধুও শত্রুই হয়ে যায়। মানে নিজের সবাই পরপর মনে হয়। আরে ইমোশনাল অত্যাচার কাকে করছিস? পানের মতো চিবিয়ে না থুতু ফেলে দেবো। সাবধানে কথা বল। তোর এই হাসির পেছনে রাগ লুকিয়ে রেখেছিস। ফালতু কথা কিন্তু বুঝে শুনে বল ভাই। তোরাও তো যাস, হ্যাঁ, কখনো এখানে কখনো ওখানে। হ্যাঁ, আমি কখনো আটকেছি নাকি? না তো। এবার যখন আমি যাচ্ছি তখন রেগে যাচ্ছিস কেন? হায় হায়, ওর মুখটা তো দেখ একবার। খুশিতে ওর গাল একেবারে গোলাপি হয়ে যাচ্ছে ভাই। ভাই, আমি তো প্রিয়াকে ভোজপুরি সিনেমার নাম্বার 1 হিরোইন বানাতে চাই। ও যদি একবার একটু ওর কোমরটা দোলায় না, তাহলে গোটা ইন্ডাস্ট্রি যেন দুলে ওঠে একেবারে। আইটেম বোম তৈরি করতে চাই আমি ওকে ভাই, মন থেকে। বোম তো প্রথম থেকেই ভাই, তুই যদি একটু শিখিয়ে পড়িয়ে নিস তাহলেই ও রেডি হয়ে যাবে। আচ্ছা ভাই, একটা কথা বল, দিব্যি খেয়ে বলবি, আমাদের সকলের দিব্যি রইল। তুই ইদানিং প্রিয়ার উপর খুব ইন্টারেস্ট দেখাচ্ছিস, ব্যাপারটা কি গুরু? দেখ ভাই, তোরা না হাসবি না। ব্যাপারটা হলো এটা যে আমি প্রিয়াকে অদ্ভুতভাবে ভালোবাসতে শুরু করেছি। বোতলের দিব্যি, ওর মধ্যে তোদের বৌদি হওয়ার 36টা গুণ রয়েছে ভাই। আরে সেসব তো ঠিকই আছে, কিন্তু তুই তোর নিজের মধ্যে রাক্ষসটাকে কি করবি? বিয়ের কিছুদিন পরেই যদি ও জেগে ওঠে তাহলে? আরে তখন এটা তখন বুঝবো। আপাতত তো আমাকে এখন প্রিয়ার কাছে যেতে হবে। আরে ভাই তুই যা, কিন্তু যাওয়ার আগে ভাই প্রিয়ার অ্যাড্রেসটা আমাদেরকে অন্তত দিয়ে যা। একদিন নয় ওর সাথে দেখা করে তোর একটু প্রশংসা করে দেব যে তুই কত ভালো। হ্যাঁ ভাই, ভীষণ বাজে তোরা, জানিস তো। এনিওয়েজ, লাল চক, বাংলো নাম্বার 4। চল এখন টাটা, বাই বাই, গুড নাইট। কি ব্যাপার? হ্যাঁ, পুরো ফুলসজ্জার মতো সবকিছু সাজিয়ে রেখেছে তো প্রিয়া। প্রিয়া, প্রিয়া, কোথায় তুমি প্রিয়া? আমি এখানে মোহিত, আর অনেকক্ষণ ধরে আমি তোমার জন্যই অপেক্ষা করছি। প্রিয়া, আমি তোমায় বলে বোঝাতে পারবো না তোমার এই ওয়েলকাম আমাকে কত খুশি করেছে। আমি সারা জীবন এই ওয়েলকাম ভুলতে পারবো না। ভোলার জন্য বেঁচে থাকলে তবে তো ভুলবে। এ তো ইন্দু। হ্যাঁ, আমি ইন্দু।
তোমার কি মনে হলো তুমি ফোনে এতদিন ধরে প্রিয়ার সঙ্গে কথা বলছিলে? ফোনের মধ্যে প্রিয়া নয়, আমি ছিলাম। আর এটা আমার বাড়ি, যেখানে থেকে আমি মডেল হওয়ার অনেক স্বপ্ন দেখেছিলাম, যেটা তুমি নষ্ট করেছো। এবার আমি তোমায় নষ্ট করব। আমি শেষ করব তোমায়। ইন্দু, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ প্রিয়া। শুভম, আমি কাল রাত থেকে মোহিতকে কল করছি। ওকে আমি বাড়িতে ডেকেছিলাম, একটা জরুরি কথা বলার ছিল, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না। কোথায় আছে ও? এটা কিভাবে সম্ভব? কাল রাতে তো ও তোমার বাড়িতেই গিয়েছিল। তোমার কাছে যদি না যায় তাহলে ও কোথায় গেল? ঠিক আছে, আমি খবর নিয়ে তোমায় ফোন করছি। বাই। আরে তুই, ভালো হয়েছে তুই চলে এসেছিস। আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। আরে এক্ষুনি প্রিয়া ফোন করেছিল ভাই। ও বলল যে কালকে রাতে মোহিত নাকি ওর বাড়িতে যায়নি, আর এখন ওর ফোনও নট রিচেবল। আমি মোহিতের ব্যাপারেই তোর কাছে বলতে এসেছি। মোহিতের লাশ শহরের বাইরে জঙ্গলে পাওয়া গেছে। হ্যাঁ, পাগল হয়ে গেছিস নাকি তুই? সাত সকালে বোকা বানানোর জন্য আমাকেই পেলি নাকি? হ্যাঁ, সত্যি বলছি ভাই, মোহিত মারা গেছে, ওকে খুন করা হয়েছে। খুন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর এমন কোন শত্রু থাকতে পারে যে ওকে এত নিষ্ঠুরভাবে খুন করেছে? চল আমরা প্রিয়ার কাছে যাই। ও যাই বলুক না কেন, কিন্তু আমার মনে হয় আমাদের প্রশ্নের উত্তর ওর বাড়িতেই লুকিয়ে আছে। ভাই, প্রিয়া এরকম একটা পোড়ো বাড়িতে থাকে নাকি? জানি না ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভম, এই এই ওর ফটো এখানে কি করছে? কার ফটো? আরে ওর ফটো। এটা তো ইন্দুর ফটো, কিন্তু ইন্দুর ফটো প্রিয়ার বাড়িতে কিভাবে এলো? আর প্রিয়াই বা কোথায়? আমি প্রিয়াকে ফোন করছি। হ্যালো প্রিয়া, আমরা তোমার বাড়িতে আছি, তুমি কোথায়? প্রিয়া, এই বাংলো নাম্বার 4 তোমার নয়? না, আমার বাংলোর নম্বর তো 8। কিন্তু মোহিত তো তোমার এই অ্যাড্রেসের কথাই বলেছিল। ঠিক আছে ছাড়ো, তুমি এখন তাড়াতাড়ি বাংলো নাম্বার 4-এ চলে এসো। আরে কিন্তু আমার অডিশন আছে তো, কেটে দিল। 4 নম্বর বাংলোতে এমন কি আছে যে আমাকে ওখানে ডাকছে? আর এই মোহিতকে ফোনেও তো পাচ্ছি না। কি বললো কি ও? ভাই, কোনো বড় একটা গোলমাল হয়ে গেছে। প্রিয়া তো বলছে যে ওর বাংলোর নাম্বার হলো 8, এটা ওর বাংলো নয়। এটা কিভাবে সম্ভব? হ্যালো গাইস। থ্যাংক গড তুমি এসেছো। হ্যাঁ, এসে গেছি। কিন্তু তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? মনে হচ্ছে যেন তুমি সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখছো। ওসব ছাড়ো, শুধু আমাকে এটা বলো, তুমি কি ওই মেয়েটাকে চেনো? এটা এটা আবার কে? আর তোমরা দুজন এখানে কি করছো? কোনো নতুন শুট প্ল্যান করছো বুঝি? না প্রিয়া, আমরা কোনো শুটিং এর প্ল্যান করছি না। শুট প্ল্যান করছো না? তাহলে তোমরা এখানে কি করছো? আচ্ছা ছাড়ো, মোহিত কোথায় আছে? ও মারা গেছে। এটা কি ধরনের মজা? এটাই সত্যি প্রিয়া, মোহিত সত্যিই নেই আর মারা যাওয়ার আগে তোমার সাথে দেখা করতে ও এই বাড়িতে এসেছিল। না, এটা হতে পারে না।
যা হতে পারে না সেটাই হয়েছে প্রিয়া। না, এটা মিথ্যে। মোহিত মারা যেতে পারে না। আমরা তো বিয়ের প্ল্যান করছিলাম। নিজেকে সামলাও প্রিয়া, যেটা হয়ে গেছে সেটাকে তো পাল্টানো যাবে না। তুমি তোমার বাড়ি যাও, আমাদের একটা জায়গায় যেতে হবে। ভাই, এটা তো সেই জায়গাটাই যেখানে আমরা আমাকে খুন করে পুঁতে দিয়েছিল। ইন্দু? ইন্দু? হ্যাঁ, আমি 6 মাস আগে নিজের গ্রাম থেকে হিরোইন হব বলে সেই স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু তোমাদের মতো শয়তানেরা আমাকে ঠকিয়েছো। আমার স্বপ্নের সঙ্গে সঙ্গে আমার সম্মানও লুট করে আমায় খুন করেছো। এবার তোমাদের পালা। কখনো কোনো মেয়ের সম্মান নিয়ে যদি খেলো, তার আত্মা তোমাদের মতো শয়তানদের কখনো ছেড়ে কথা বলবে না, প্রাণে মেরে ফেলবে।